দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার জামান স্পাইসে। আজ দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আদালতের একটি রায়ে 21শে আগস্ট গ্রেনেড মামলার আসামি ছিলেন তারা, সেখান থেকে তারা খালাস পেয়েছেন। এই মামলাটার সম্পর্কে নিশ্চয়ই আপনারা অবগত আছেন। নিঃসন্দেহে প্রথমে যদি আমরা এটাকে এভাবে বলি, একটি বৃহত্তম রাজনৈতিক দলের সমাবেশে কোনো হামলা নিশ্চয়ই নিন্দনীয়, এবং এতে যে প্রাণহানিগুলো হয়েছে সেটাও নিঃসন্দেহে গণতান্ত্রিক রাজনীতির সাথে যায় না। তবে এই হামলার যথাযথ তদন্ত হোক এবং এই তদন্তের মাধ্যমে সত্যিকার অপরাধীরা সাজা পাক, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, সেটা অবশ্যই প্রত্যেকটি মানুষ প্রত্যাশা করে। অন্তত মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশের মানুষ সেটা অবশ্যই প্রত্যাশা করে। এই মামলাটার যখন তদন্ত শুরু হয়, সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটার যখন প্রাথমিকভাবে তদন্ত হয়, তারপরে এটা রাজনীতিকরণ করা হয় এই মামলাটাকে, এবং রাজনীতিকরণ করতে গিয়ে মূলত মামলার মেরিটটাকে বিনষ্ট করে ফেলা হয়। এবং সেই মামলার রাজনীতিকরণ করতে গিয়ে, এটা তদন্ত করতে গিয়ে সেই পুলিশ অফিসার কাহার আখন্দকে সংযুক্ত করার ফলে তিনি তারেক রহমান সাহেবের নাম সংযুক্ত করেন এবং এই মামলার মেরিটটাকে পুরোপুরিভাবে রাজনীতিকরণের দিকেই তিনি পরিচালিত করেন বলে আমি অন্ততপক্ষে মনে করি। অবশ্য তার আজকের এই খালাস পাওয়াকে কেন্দ্র করে আমরা হয়তোবা দেখব যে কিছু সুশীল সমাজ বলবেন যে আবারও বিচার ব্যবস্থাকে ম্যানিপুলেশন করা হয়েছে এবং সেই ম্যানিপুলেশনের মাধ্যমেই জনাব তারেক রহমান এবং জনাব লুৎফুজ্জামান বাবর খালাস পেয়েছেন। ম্যানিপুলেশন, দেখুন সত্য কথা বলতে বিচার ব্যবস্থাকে পার্টিকুলারলি যদি বলি, ম্যানিপুলেশন কাকে বলে, কত প্রকার ও কী কী, সেটা বিগত শাসক শেখ হাসিনা ওয়াজেদ দেখিয়ে গিয়েছেন। আমরা আসবো দর্শক সেই আলোচনায়, তবে তার আগে আমরা একটু দেখে নিই এক্স্যাক্টলি আসলে কি কারণে এই মামলায় যে আসামিরা ছিল তারা সবাই খালাস পেয়েছে এবং এই ব্যাপারে অ্যাটর্নি জেনারেল কি বলছেন পরবর্তী পদক্ষেপ হিসাবে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলছেন, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ের কারণ দেখে ও নির্দেশনা নিয়ে তারপর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কিনা জানতে চাইলে গণমাধ্যমকে অ্যাটর্নি জেনারেল বলেন, রায়ের কারণ দেখে নির্দেশনা নিয়ে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। আওয়ামী লীগের সরকারের পতনের পর হাইকোর্টে নতুন করে শুরু হয় 21 আগস্ট গ্রেনেড হত্যা মামলার কার্যক্রম এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকেই খালাস দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ মামলায় বিচারিক আদালতের রায় বাতিল করা হয়েছে। এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। চাঞ্চল্যকর এ মামলায় ডেথ রেফারেন্স বা মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন, বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিলের ওপর আজ রবিবার রায় দেন বিচারপতি একে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন হাইকোর্ট বেঞ্চ। রায়ের পর আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, বিচারিক আদালতের রায়ে 49 জনকে সাজা দেওয়া হয়েছিল, তার মধ্যে 19 জনকে মৃত্যুদণ্ড এবং 19 জনকে যাবজ্জীবনের, বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। তিনি জানান, সবার আপিল মঞ্জুর করেছেন হাইকোর্ট, রুল যথাযথ ঘোষণা করেছেন, সবাইকে মামলা থেকে খালাস দিয়েছেন। পর্যবেক্ষণে হাইকোর্ট যেটা জানান, এটি হচ্ছে ইম্পর্টেন্ট দর্শক, মামলাগুলোর বিচারিক আদালতের রায় অবৈধ, কারণ তা অবৈধ উপায়ে দেওয়া হয়েছে। অন্য মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি মুফতি আব্দুল হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে বিচারিক আদালত এই রায় দিয়েছেন। হাইকোর্ট বেঞ্চ বলেছে, মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দির কোনো এভিডেন্সিয়াল মূল্য নেই। এটি জোর করে নেওয়া হয়েছিল এবং সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট দ্বারা যথাযথভাবে সেটা তদন্ত হয়নি। এর আগে 21 নভেম্বর এই মামলার ডেথ রেফারেন্স এবং বিচারিক আদালতের রায়ে এর বিরুদ্ধে আসামিদের করা আপিল শুনানি শেষ হয়। ওই দিন মামলার রায় ঘোষণার জন্য রাখা হয় এবং অন্তর্বর্তী সরকার গঠনের পর 23 অক্টোবর এই হত্যা মামলার ডেথ রেফারেন্স বা আপিল শুনানির জন্য প্রধান বিচারপতির দপ্তর থেকে হাইকোর্টের বিচারপতি একে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চে পাঠানো হয়। এরপর 31 অক্টোবর হাইকোর্টের এই বেঞ্চ মামলার পেপারবুক পাঠের মধ্য দিয়ে শুনানি শুরু করে রাষ্ট্রপক্ষ। যাই হোক, এটার একটু যদি আমরা বলি দর্শক, এটার গ্রাউন্ডটা কি,
সালের 21 আগস্টে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এতে দলটির নেতাকর্মী সহ 24 জন নিহত হন। আহত হন শেখ হাসিনা সহ কয়েকশো নেতাকর্মী। ওই হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের 2টি মামলা হয়। 2018 সালের বিচারিক আদালত মামলা দুটির রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন এবং 11 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অর্থদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত। মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য 2018 সালে একটি হাইকোর্ট ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয়। অন্যদিকে কারাগারে থাকা দণ্ডিত ব্যক্তিরা কারা কর্তৃপক্ষের মাধ্যমে 2 মামলায় আলাদা জেল আপিল ও নিয়মিত আপিল করেন। হত্যা মামলায় রাষ্ট্রপক্ষ 2022 সালের 4 ডিসেম্বর একটি দ্বৈত বেঞ্চের শুনানি শুরু করে। তবে সরকার বদলের পর দ্বৈত বেঞ্চের একজন বিচারপতির পরিবর্তন হলে আপিল শুনানির বেঞ্চ পুনর্গঠন হয়। এরই ধারাবাহিকতায় 31 অক্টোবর নতুন করে আবারও আপিলের শুনানি হয় নবগঠিত বেঞ্চে। যাই হোক দর্শক, এখন প্রশ্নটা হচ্ছে কেন এই মামলাটা নিয়ে এই সমালোচনা। আমি আমার প্রথম অংশের শুরুতেই বলেছি যে নিঃসন্দেহে একটি বড় রাজনৈতিক দলের সবাই এই ধরনের হামলাটা নিশ্চয়ই নিন্দনীয়, কিন্তু এই মামলার যথাযথ বিচার প্রক্রিয়া যেভাবে সম্পন্ন হতে পারে এই দিকে না গিয়ে, যখন আপনাদের মনে আছে সেই যে পুলিশ অফিসার কাহার আকন্দ, যাকে অবশ্য পরবর্তীতে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছিল এই আমির নির্বাচনে, শেখ হাসিনা ওয়াজেদ অবশ্য বা বিগত সরকার আওয়ামী লীগ সরকার অনেককে এইভাবে নমিনেশন দিয়েছে অবৈধ কাজ করিয়ে নেওয়ার জন্য। সেই কাহার আকন্দকেই, যদিও তিনি হেরে যান পরবর্তীতে সেই ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থীর কাছে, কিন্তু সেই কাহার আকন্দকে দিয়ে যেটার তদন্ত করে নতুন করে জনাব তারেক রহমানকে এই মামলার আসামি করা হয়। আপনারা খেয়াল করুন, যদি বলেন যে 111 সরকারও কিন্তু জনাব তারেক রহমানকে এই মামলায় আসামি করেনি, কারণ তার এটার সাথে কোনো সংশ্লিষ্টতাই ছিল না। কিন্তু আওয়ামী লীগ সরকার যখনই এই মামলাকে রাজনীতিকরণ করতে গেছে তখনই এই মামলার অপমৃত্যু ঘটিয়ে দিয়েছে। তারা এখানে দ্বিতীয়বার তদন্ত করে জোর করে সাক্ষী বানিয়ে সেখানে তারেক রহমানকে অন্তর্ভুক্ত করেছে। যেটা করেছেন সে কাহার আকন্দ, তিনি একজন পুলিশ অফিসার কিন্তু চলে গিয়েছিলেন রিটায়ারমেন্টে, সেখান থেকে তাকে আবার ফেরত নিয়ে আসা হয়, এনে এই মামলার দায়িত্বভার দেওয়া হয় পার্টিকুলারলি। তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে পরিকল্পিতভাবে বিচার ব্যবস্থাকে ম্যানিপুলেট করা এবং মিথ্যা তথ্যের ভিত্তিতে বিএনপিকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে না পেরে বিএনপির অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য তার দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি হয়তো বা অচিরেই হয়তো চেয়ারম্যান হবেন, সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যাতে সাজা দিয়ে আটকিয়ে রাখা যায়। কারণ তারা মনে করেছিল তারা 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন, কিন্তু 2024-এর 5 আগস্টই তাদেরকে পালিয়ে যেতে হয়েছে। যাই হোক দর্শক, আমরা দেখব হয়তো সবার সময় এবং আমরা, তবে আমি বটম লাইন টানবো এটা, যেটাই হোক, খালাস হোক, কাউকে অন্যায়ভাবে সাজা দেওয়ার চিন্তা না করে, বিচার ব্যবস্থাকে ম্যানিপুলেট না করে সত্যিকার অর্থেই ল অ্যান্ড অর্ডার রিস্টোর করা উচিত এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনের ভিত্তিগুলোকে একটা শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করিয়ে আইন অনুযায়ী সঠিক বিচার হওয়া উচিত বলে সমাজে এদেশের মানুষ মনে করেন। যদিও সুশীল সমাজরা হয়তো বলছেন, ইতিমধ্যে দু একজন বলে ফেলেছেন, আমি দেখেছি দর্শক, যে বিচার ব্যবস্থাকে ম্যানিপুলেট করে রায় দেওয়া হয়েছে। দেখুন, কারণ বিচার ব্যবস্থাটাই তো এখানে ছিল ত্রুটিপূর্ণ, এক। দ্বিতীয়ত হচ্ছে তার নামই ছিল না আসামি হিসাবে, তাকে ডেকে আনা হয়েছে ওইখানে আসামি দেওয়ার জন্য। কাজেই এই ধরনের কথা বলার আগে সকলকে আরও সংযত হওয়া এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের কথা বলতে হবে। তবে আমি আবারও বলছি, আইনের শাসন সমাজে নিশ্চিত করতে হলে অবশ্যই ক্রেডিবল ডেমোক্রেসি এবং ডেমোক্রেটিক প্রতিষ্ঠানগুলোকেই যথাযথভাবে কাজ করতে হবে। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয় নিয়ে।